আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস থেকে মডিউল 2 শুরু হচ্ছে। তো মডিউল 2 তে আমাদের থাকবে আপনাদের বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স কিভাবে মেজার করতে হয় সেগুলো। তো প্রথমে আমরা দেখবো যে রেজিস্ট্যান্স কিভাবে মেজার করে, এবং তারপর রেজিস্ট্যান্সের বিভিন্ন রেঞ্জের জন্য, যেমন মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করার জন্য আপনারা 42 পিচ নাম্বার মেথড ব্যবহার করতে পারেন। তেমনি ভাবে আপনার লো রেজিস্ট্যান্স মেজার করার জন্য আপনাদের একটা মডেল মেথড বলা আছে, এবং তারপর হাই রেজিস্ট্যান্স মেজার করার জন্য আপনাদের একটা মেথড বলা আছে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি আমাদের এই মিডিয়াম রেজিস্ট্যান্স কিভাবে মেজার করতে হয় সে সম্পর্কে আমরা দেখব। তো প্রথমেই আসি যে আমাদের রেজিস্ট্যান্স কিভাবে মেজার করতে হয়। ডিরেক্টলি সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে একটু দেখবো যে আসলে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের রেঞ্জের উপর ডিপেন্ড করে আমাদের আসলে মেথড গুলো ভিন্ন ভিন্ন রকমের হয়। তাহলে রেজিস্ট্যান্সকে প্রথমে আমাদের বিভিন্ন রেঞ্জে ভাগ করে নিতে হবে। তো সেই ক্লাসিফিকেশন গুলো যদি আমরা দেখি তাহলে আপনারা দেখবেন যে এখানে মোটামুটি তিন ধরনের রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাকে বলা আছে, যে একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স এবং হাই রেজিস্ট্যান্স। তো লো রেজিস্ট্যান্স কোনটাকে বলতেছে, যে মোটামুটি 1 ওহমের কাছাকাছি যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে আমরা লো রেজিস্ট্যান্স বলবো। তারপর দেখেন যে যদি আপনাদের রেজিস্ট্যান্সের ভ্যালু 1 ওহম থেকে বড় হয়, অথবা আপনাদের এই জায়গাতে প্রায় 1 লাখ ওহম পর্যন্ত বা 100,000 ওহম পর্যন্ত এর ছোট হয়, মানে 1 থেকে 1,000, 100,000 পর্যন্ত যে মানে রেঞ্জের রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো মিডিয়াম রেজিস্ট্যান্স। তারপর যদি আপনার কাছে এমন কোনো রেজিস্ট্যান্স থাকে যেটার ভ্যালু 100,000 ওহমের থেকেও বড়, তাহলে সেটা হাই রেজিস্ট্যান্স হিসেবে ক্লাসিফাইড হবে। এখন আমাদের রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমাদের আসলে এরকম রেজিস্ট্যান্সকে তিনটা ধাপে ভাগ করে নেওয়ার আসলে কেন প্রয়োজন হলো। এটা প্রয়োজন হচ্ছে এই কারণে, আপনি এইটা খুব সহজে দৈর্ঘ্য পরিমাপ করার সাথে আপনি এটাকে তুলনা করতে পারেন। যেমন ধরেন আপনারা খাতায় যখন খুব ছোট জ্যামিতিক চিত্রে কোনো আঁকেন তখন কিন্তু আপনারা ছোট স্কেল ব্যবহার করেন, রাইট? আপনার পরীক্ষার হলে অনেক দুই ধরনের স্কেল নিয়ে আসেন, একটা থাকে ছোট, একটা থাকে বড়। তো আপনার স্কেলটা একটা হলেই হতো, আপনি দুইটা স্কেল কেন নিয়ে আসেন? কারণ আপনাদের ছোট ছবিগুলো আঁকার জন্য আপনাদের ছোট স্কেলটাই আপনার জন্য বেশি সুবিধাজনক হয়। তারপর খাতায় রুল টানার জন্য আপনি বড় স্কেলটা ব্যবহার করেন। আবার যদি আমি আপনাকে কখনো, এই যে যেমন সিভিল ইঞ্জিনিয়াররা যারা বিভিন্ন ধরনের রোড ডিজাইন করার সময় আপনার রোডটাকে মাপতে হয়, হ্যাঁ, যেটা রাস্তাঘাটে আপনারা প্রায়ই দেখবেন যে এরকম ইঞ্জিনিয়াররা রোড মাপামাপি করে। তো সেইটার জন্য কিন্তু আপনার ওরা যে স্কেল ব্যবহার করে সেটা কিন্তু ফিতার মতো থাকে, হ্যাঁ, যে রাস্তার এক মাথা থেকে ধরে অন্য মাথা পর্যন্ত ওরা পরিমাপ করে। তো সেখানে কিন্তু আপনি আপনার এই খাতার রুটার আর স্কেল অথবা জ্যামিতিক ছবি আঁকার ছোট স্কেল সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না। মানে জিনিসটা আসলে অনেক জিনিসটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো আপনি কোন রেঞ্জে পরিমাপ করতে চান তার উপর ভিত্তি করে আপনার কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তাই, যে আপনার লো রেজিস্ট্যান্স মাপার জন্য আপনি এক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন, মিডিয়াম হলে এক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন, আবার হাই রেজিস্ট্যান্স হলে আপনি আবার অন্য রকমের মেথড আপনি ব্যবহার করবেন। তো আজকের ক্লাসে যেটা আমি বললাম, ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে আপনাদের এখানে একটা কোশ্চেন মতো দেওয়া আছে যে রেঞ্জ অফ রেজিস্ট্যান্স ভ্যালু ইম্পর্টেন্ট ফর কুইজ টেস্ট। এটা এই জন্য ইম্পর্টেন্ট যে যেমন ধরেন আমি আপনাকে ডিরেক্টলি এরকম ধরনের প্রশ্ন করলাম যে মিডিয়াম রেঞ্জের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আপনি কোন মেথডটা ইউজ করবেন, হ্যাঁ, বা যে মেথডটা আপনি ইউজ করবেন সেই মেথডটা আপনি ডিসক্রাইব করেন, হ্যাঁ, ছবি এঁকে ডিসক্রাইব করে লেখেন যে এটা কিভাবে কাজ করে। তো এখন আমি এই যে আগে যে বললাম যে মিডিয়াম রেজিস্ট্যান্স, সেটা ডিরেক্টলি না বলে আমি আপনাকে হয়তো এভাবে প্রশ্নটা বলতে পারি যে একটা 5,000 ওহম রেজিস্ট্যান্স মাপার জন্য আপনি কেমন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন। তাহলে কিন্তু এখানে দেখেন লো, মিডিয়াম, হাই এগুলো কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই, বরং একটা ভ্যালু দেওয়া আছে। তো আপনাকে সেই ভ্যালুটা দেখে বুঝতে হবে যে সেটা কোন রেঞ্জের মধ্যে পড়ে। তা আমি যখন সেখানে দেখতেছি যে 5,000 ওহম, তার মানে সেটা কি মিডিয়াম রেঞ্জের মধ্যে পড়ে। তো মিডিয়াম রেঞ্জের জন্য আপনার যে ধরনের ইনস্ট্রুমেন্ট আছে সেটা আপনাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আপনি কিন্তু তখন লো বা হাই রেজিস্ট্যান্স ব্যাখ্যা করলে আসলে হবে না, আপনাকে মিডিয়ামটাই বলতে হবে। তো আপনার এই রেঞ্জ গুলো মানে কোনটা কোন রেঞ্জের মধ্যে পড়ে সেইটা জানা থাকা খুবই জরুরি। আচ্ছা,
তাহলে এখন আমরা চলে আসি আমাদের মেইন কাজ আজকে, যেটা যে মিডিয়াম রেজিস্ট্যান্স আমরা কিভাবে মেজার করতে পারি। তো দেখেন আপনার এখানে মোটামুটি চার ধরনের মেথডের কথা বলা আছে। একটা হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার মেথড, সাবস্টিটিউশন মেথড, হুইটস্টোন ব্রিজ মেথড, আর একটা হচ্ছে আপনার ওহমমিটার মেথড। এই চারটা মেথডের মধ্যে আমরা পড়বো শুধুমাত্র দুইটা মেথড, 1 নাম্বার আর 3 নাম্বার, যে অ্যামিটার ভোল্টমিটার মেথড, আর 3 নাম্বারটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ মেথড। কি বলেন, কিছু বলতে আমাদের তো চান? একই টাইমে আমাদেরকে আরেকটা ক্লাসের লিংক দেওয়া হয়েছিল আনিকা ম্যাডামের। এটা তো আমি বলতে পারবো না, এটা তো আপনারা আমাকে আমার সাথে টাইম 9টা থেকে 10টা ঠিক করছেন। আপনার আনিকা ম্যাডামকে বলেন নাই? ম্যাডাম আনিকা ম্যাডামের সাথে এই বিষয়ে কথা হয় নাই। ম্যাডাম হঠাৎ করে লিঙ্ক দিছে তো আমরা বুঝে উঠতে পারি নাই। ম্যাডামের সাথে এই বিষয় নিয়ে কথা বলা লাগবে। আচ্ছা, তো আমরা প্রথমে যদি অ্যামিটার ভোল্টমিটার মেথডটা দেখি, তাহলে এটা খুব সহজ। যে আপনাকে যদি একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়, আর যদি সাথে একটা ভোল্টমিটার আর একটা অ্যামিটার দেওয়া হয়, তাহলে আপনি জাস্ট সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা মাপবেন, কারেন্টটা মাপবেন, তারপরে যে ওহমস ল দিয়ে ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করে দিলেই আপনি রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। বাট এখানে একটা ছোট প্রবলেম আছে। ছোট প্রবলেমটা হচ্ছে আপনি আসলে, আমরা নর্মালি অ্যামিটারকে তো হচ্ছে সিরিজে ব্যবহার করি, আর ভোল্টমিটারকে হচ্ছে প্যারালালি ব্যবহার করি। তো আইডিয়ালি আপনার অ্যামিটারের কিন্তু কোনো রেজিস্ট্যান্স থাকে না, বা থাকা উচিত না। কারণ যেহেতু এটাকে আপনি রেজিস্ট্যান্স মানে এই অ্যামিটারকে যেহেতু আপনি সিরিজে অ্যাড করবেন, তাই যদি অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে এটা কিন্তু আপনার অ্যাকচুয়াল সার্কিটের সাথে অ্যাড হয়ে যাবে, হয়ে একটা মানে অন্যরকম ভ্যালু আপনাকে দিবে, যেটা কিন্তু আপনি আসলে চান না। তাই আইডিয়ালি অ্যামিটারের কোনো রেজিস্ট্যান্স কিন্তু আপনার থাকে না, অ্যামিটার রেজিস্ট্যান্স 0। কিন্তু আপনার রিয়েল কেসে দেখা যায় আনফরচুনেটলি আপনার অ্যামিটারের মধ্যে খুব ছোট একটা রেজিস্ট্যান্স আসলে থাকে। হুম। তো এই জন্য দেখা যায় যে আপনারা, এবং আপনি যখন কোন একটা অ্যামিটারকে কোন একটা সার্কিটের সিরিজে ব্যবহার করবেন, আপনার ভালো ব্যাপার হচ্ছে যদি তার আগে আপনি অ্যামিটারের রেজিস্ট্যান্সটা কত সেটা আপনি একটু মেজার করে নেন। তো সেটা এখন ধরেন আপনি, এখন আমি ধরে নিলাম যে আপনি অ্যামিটারের রেজিস্ট্যান্স কত সেটা জানেন, অথবা আপনার প্রশ্নে অ্যামিটারের রেজিস্ট্যান্স কত সেটা দিয়ে দেওয়া আছে। তো যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আপনার এখানে কি হবে, যে ভোল্টেজটা আসছে সে ভোল্টেজটা কি হবে, অ্যামিটারের জন্য একটু ভোল্টেজ ড্রপ হবে, আর আপনি যে রেজিস্ট্যান্সটা মাপতে চান তার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, এই দুটো কি যোগফলের সমান হবে না? তাহলে আপনার যে অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্সটা আপনি মাপতে চান সেটা কি হবে, আই ইন্টু আর, কারণ পুরো সার্কিট দিয়ে একই কারেন্ট যাচ্ছে। তাহলে এটার ভোল্টেজটা হবে কত, আই আর। আর আপনার অ্যামিটারের অ্যাক্রসের ভোল্টেজটা কত হবে, আই ইন্টু আর এ। এই যে এ মানে হচ্ছে অ্যামিটার, আই আর এ। তাহলে আই হচ্ছে দুই পাশে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আপনার যেই রেজিস্ট্যান্সটা আসবে, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে, সেইটার ভ্যালু অ্যাকচুয়ালি কিন্তু আপনার পুরোপুরি আপনার যে রেজিস্ট্যান্সটা আপনি মাপতে চান সেটা কিন্তু আসবে না, তার সাথে আপনার এই যে অ্যামিটারটা যোগ হয়ে আসবে, অ্যামিটার রেজিস্ট্যান্স। তাহলে আপনি আপনার রেজিস্ট্যান্সটা মাপ জানার জন্য কি করতে পারেন, আপনার এই যে প্রথমে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসছিল সেইটা থেকে যদি আপনি অ্যামিটারের রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দেন, তাহলেই তো হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা আপনি পেয়ে যাবেন। রাইট? আচ্ছা, তো এইটাকে পরে আবার হচ্ছে একটু কমন নিয়ে এইভাবে লিখছে যে আর এম ওয়ান থেকে যদি আপনি কমন নেন তাহলে এখানে থাকবে হচ্ছে একটা ওয়ান, মাইনাস এই আর এর নিচে আর এম ওয়ানটা চলে আসবে। হ্যাঁ। তো তাহলে দেখেন এটা এরকম হতে পারে যে ধরেন আপনি এরকম আপনাকে প্রশ্ন দেওয়া আছে যে কোন একটা সার্কিট থেকে আপনি রেজিস্ট্যান্স মাপছেন 7 ওহম, আপনি 7 ওহম রেজিস্ট্যান্স হচ্ছে মাপছেন। তাহলে এটা হচ্ছে আপনার আর এম ওয়ান। হ্যাঁ। কিন্তু আপনার অ্যামিটার হচ্ছে কি, ধরেন 1 ভোল্ট, অ্যামিটার রেজিস্ট্যান্স আর এ ইকুয়াল টু হচ্ছে আপনার 1 ভোল্ট। তাহলে আপনি বলেন তো আপনার যে ডিজায়ার রেজিস্ট্যান্স যেটা আপনি মাপতে চান তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আর এম ওয়ান, সেইটা থেকে যদি আপনি অ্যামিটার রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দেন তাহলে সেটা সমান। তাহলে আপনার অ্যামিটার এই রেজিস্ট্যান্সের ভ্যালু দাঁড়াচ্ছে কত হবে, 7 - 1 ইকুয়াল টু 3 ওহম। রাইট? তা আমরা কি এটা বুঝতে পারছি সবাই? একটু রেসপন্স জি ম্যাম, করতে বুঝছি হবে। ম্যাম। আচ্ছা, জি ম্যাম, বুঝছি। তারপর আমরা চলে আসি হুইটস্টোন ব্রিজ মেথডে। যে এইখানে আমরা হচ্ছে আলাদা করে কোনো ভোল্টেজ ভোল্ট মিটার বা কোনো অ্যামিটার আমাদের লাগবে না। আমাদের এখানে টোটাল চারটা
রেজিস্ট্যান্স থাকবে, এই চারটার মধ্যে একটা থাকবে হচ্ছে অজানা বা যেটা আপনি জানতে চান, বাকি তিনটা থাকবে হচ্ছে আপনার জানা। সেই জানা তিনটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনি হচ্ছে চতুর্থ রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে পারবেন। কিন্তু এবং সেটা হচ্ছে এই সার্কিটটার মাধ্যমে। তবে এই সার্কিটটা সব অবস্থাতেই আপনাকে এরকম তিনটা জানা থাকলে আপনি চতুর্থটা বের করতে পারবেন, এটা আসলে এই সার্কিটের সব কেসের ক্ষেত্রেই আনফরচুনেটলি হবে না। এটা একটা স্পেশাল কেসের ক্ষেত্রে, মানে এই সার্কিটটা যদি আপনার একটা স্পেশাল কন্ডিশনে থাকে, একটা স্পেশাল কন্ডিশনের মধ্যে থাকে, তাহলে আপনি এই সার্কিট থেকে আপনার চতুর্থ একটা মানে রেজিস্ট্যান্সের ভ্যালু আপনি বের করতে পারবেন। তাহলে এখন আমরা প্রথমে দেখবো যে অ্যাকচুয়ালি সার্কিটটা কি এবং তার স্পেশাল কন্ডিশনটা কি, এইটা আগে হচ্ছে আমাদের কাছে জানতে হবে। তো দেখেন, আপনি প্রথমে চিন্তা করেন যে এখানে আপনার ডি থেকে সি তে এই যে জি নামক যে একটা বস্তু লাগানো আছে, এটা কিন্তু আসলে জাস্ট একটা গ্যালভানোমিটার, বা এটাকে আপনি একটা ভোল্ট মিটারও চিন্তা করতে পারেন, যে এটা একটা ভোল্ট মিটার লাগানো। হুম, তো আচ্ছা, তো ধরে প্রথম অবস্থায় আমি চিন্তা করলাম যে এইটা নাই, ঠিক আছে, আপনি ধরে নেন যে এটা নাই, যদিও দেখা যাচ্ছে আমি কালার করে দেওয়ার পরে কি আর করার। তা আপনি মনে মনে চিন্তা করেন যে এটা হচ্ছে নাই। তো যদি না থাকে, হ্যাঁ, তাহলে আপনার কি হবে যে এখান থেকে ফার্স্টে এই এ আর বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত, এই ই এর সমান, মানে ই। হ্যাঁ, তাহলে কি হবে, প্রথমে কারেন্ট ধরেন এখান থেকে এখানে আসবে, তারপরে এসে এখানে এসে সে দুইটা ব্রাঞ্চ দেখতে পাবে, তারপর সে এরকম দুইটা ব্রাঞ্চে হচ্ছে ভাগ হয়ে যাবে, এরকম দুইটা ব্রাঞ্চে হচ্ছে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে এখান থেকে আই 1 কারেন্ট যাবে, এবং I1 আর I3 তো তখন আসলে সেম, কারণ মাঝখান দিয়ে তার কিছু হচ্ছে না। তো জাস্ট একটা না I1 I3 হয়ে চলে যাবে, আর I2 হচ্ছে কি আর আর এস এর মধ্যে দিয়ে বি পয়েন্টে চলে যাবে। আপনার নর্মাল এরকম একটা সার্কিট হবে। এই যে এরকম একটা সার্কিট, যে এখান থেকে I1 এসে চলে গেছে, এখান থেকে I2 এসে চলে গেছে। আচ্ছা, তো এখন দেখেন এখান থেকে যখন I1 কারেন্টটা আসতেছে, হ্যাঁ, এখানের পয়েন্ট তো হচ্ছে এ, ভোল্টেজ হচ্ছে VA, রাইট, এখানের ভোল্টেজ হচ্ছে VA। তো আমি ধরে নিলাম VA ইকুয়াল টু হচ্ছে ই, আর ভিভিটা কি নেগেটিভের সাথে কানেক্টেড না, তাহলে ভিভি এর ভ্যালু কত, জিরো না? তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের VA ইকুয়াল টু হচ্ছে ই এর সমান, আর আপনার VB ইকুয়াল টু হচ্ছে হচ্ছে জিরো। হ্যাঁ, আচ্ছা, এখন যখন I1 কারেন্টটা পি এর মধ্য দিয়ে যাবে, তখন এই ভি এর মধ্যে এই ভিপি হিসেবে কি কিছু ভোল্টেজ ড্রপ হবে না? ভিপি হিসেবে কিছু ভোল্টেজ ড্রপ হবে। তো ধরেন এখানে আমি সাপোজ ধরে নিলাম যে ভিপি ইকুয়াল টু 2 ভোল্ট। হুম, আর এখানে ভিই যেটা, এটার ভ্যালু ধরেন ছিল হচ্ছে আপনার 12 ভোল্ট, সাপোজ 12 ভোল্ট ছিল। তাহলে আপনি বলেন তো 2 ভোল্ট যদি ভিপি তে খরচ হয়ে যায়, তাহলে ভিডি এর ভ্যালু কত হবে? 10 ভোল্ট হবে না? 10 ভোল্ট হবে, জি ম্যাম। রাইট। আচ্ছা, একই রকম ভাবে এই ভিএ তো 12 ছিল, I2 কারেন্ট যখন আর এর মধ্যে দিয়ে পাস করবে, তখন ভিসি এর ভোল্টেজ কত হবে? ভিসি ইকুয়াল টু ধরেন আমি ধরে নিলাম সি তে 1 ভোল্ট পরিমাণ খরচ হয়, তাহলে সি তে যদি মানে এক, আপনার হচ্ছে ভিআর, এই যে ভিআর ইকুয়াল টু ধরেন হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট যদি এই আর রেজিস্ট্যান্সের মধ্যে খরচ হয়ে যায়, তাহলে আপনার ভিসি তে কত থাকবে বলেন তো? 9 ভোল্ট থাকবে না? না সরি 11। আচ্ছা না, এটাকে আমি ইয়ে করি, আপাতত 1 ভোল্ট না, এটাকে আমি ধরেন 4 ভোল্ট ধরলাম। হুম, তাহলে ভিসি এর ভ্যালু কত আসবে? ভিসি ইকুয়াল টু আপনার আসবে হচ্ছে 8 ভোল্ট, রাইট, আপনার 8 ভোল্ট আসবে। আচ্ছা, ভিসি ইকুয়াল টু 8 ভোল্ট আসবে। এখন আপনি একটা কথা চিন্তা করুন, এই অবস্থায়
আমি যদি ডি এর সাথে সি কে কোনো একটা তার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে কি হবে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কারেন্ট ফ্লো হবে না? তার মানে কি, ডি যেহেতু হাই ভোল্টেজে আছে যে ভিডি ইকুয়াল টু 10 ভোল্ট, আর সি যেহেতু লো ভোল্টেজে আছে যে ভিসি ইকুয়াল টু 8 ভোল্ট, তাহলে আমার ডি থেকে সি এর দিকে একটা কারেন্ট ফ্লো হবে, রাইট? এখন যদি এরকম হইতো যে সি এর ভিসি এর ভ্যালু বড়, ভিডি এর ভ্যালু ছোট, তাহলে উল্টা হইতো যে সি থেকে ডি এর দিকে কারেন্ট যায়। মানে যাই হোক, ডি থেকে সি এর দিকে অথবা সি থেকে ডি এর দিকে একটা কারেন্ট যাইতো, রাইট? কারেন্ট, এই এই কারেন্ট যাওয়ার যে বিষয়টা, এই যাওয়ার বিষয়টা হচ্ছে একটা ইন জেনারেল কেস, যে দুইটা ভ্যালু ইকুয়াল না, তারপরে হচ্ছে এটা ভেতর দিয়ে কারেন্ট যাবে। বাট এই স্পেশাল কেস কোনটা, যেটা আমরা হচ্ছে এখানে কনসিডার করে আমরা রেজিস্ট্যান্সটাকে মাপতে পারবো? সেই স্পেশাল কেসটা হচ্ছে যে সামহাও আপনার এই ভিডি আর ভিসি হচ্ছে ইকুয়াল হয়ে যাবে। এখন ভিডি আর ভিসি যদি ইকুয়াল হয়ে যায় কোনো কারণে, তাহলে দুই পাশে ভোল্টেজ তো সেম হয়ে যাবে। তার মধ্যে এখানে, তার মানে এখানে কেউই হাই ভোল্টেজ না, এখানে কেউই লো ভোল্টেজ না, তাহলে এখানে আর আপনি কোনো কারেন্ট ফ্লো হবে? আমাকে অ্যান্সার দেন তো। আমরা কি জানি কারেন্ট হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো হয়। এখন যদি ভোল্টেজ ইকুয়াল হয়, তার মানে কেউই হাই ভোল্টেজ না, তার মানে এখানে আর কোনো কারেন্ট ফ্লো থাকবে? না ম্যাম। জি না ম্যাম। এক্স্যাক্টলি, এখানে কোনো কারেন্ট ফ্লো আর থাকবে না। তো ওই কেসটাতে, যেই কেসে এই ভিডি আর ভিসি ইকুয়াল হয়ে যে আপনার গ্যালভানোমিটারের ভেতর দিয়ে আর কোনো কারেন্টই যাবে না, ওই কেসটাতে দেখা যায় যে আপনার এই পি, কিউ, আর এস, এই চারটা রেজিস্ট্যান্স মিলে একটা কম্বিনেশনের মতো তৈরি করে। হ্যাঁ, একটা কম্বিনেশনের মতো তৈরি করে, যে কম্বিনেশনটায় আপনি যে কোনো একটা যদি আপনার অজানা থাকে, বাকি তিনটা যদি আপনার জানা থাকে, তাহলে সেখান থেকে আপনি অজানাটাকে বের করে ফেলতে পারেন। তাহলে আপনার স্পেশাল কেস হচ্ছে যেই মোমেন্টে কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, যে আপনার গ্যালভানোমিটার লাগানো আছে, তারপরেও কোনো কারেন্ট যাবে না, সেটা হচ্ছে আপনার স্পেশাল। তাহলে দেখেন, ওই স্পেশাল কেসের ক্ষেত্রে, ওই স্পেশাল কন্ডিশনে, যেহেতু আপনার এই জি এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে হচ্ছে আপনার কি হবে, একটা এখন ডি আর সি তো সমান, তো ডি আর সি সমান হয়, পি এ তো দুইজনের জন্য এমনিতেই সমান, তাই না? পি আর আর, এই দুইজনের জন্য ভি এটা সমান। এখন তাদের জন্য ভিডিটাও ইকুয়াল হয়ে গেছে। এখন ভিডিটাও ইকুয়াল হয়ে যাওয়ার মানে কত, এই ভিপি আর ভি আর সমান হয়ে যাওয়া না? এটা কি বুঝতে পারছেন? কারণ ভিপি ইকুয়াল টু কত, আপনার ভিপি ইকুয়াল টু হচ্ছে ভিএ মাইনাস ভিডি, তাই না? আর ভি আর ইকুয়াল টু হচ্ছে আপনার ভিএ মাইনাস ভিসি। তো স্পেশাল কেসের ক্ষেত্রে, আপনার ভিডি আর ভিসি যদি ইকুয়াল হয়ে যায়, এই যে ভিডি আর ভিসি যদি ইকুয়াল হয়, তাহলে আপনার ভিপি আর ভিআর ইকুয়াল হয়ে যাবে না? তো ভিপি ইকুয়াল টু জি ভি ম্যাম। আর, এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা যদি ইকুয়াল হয়ে যায়, ভিপি আর ভিআর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ভিপি এর মান আসলে কত, আই ইন্টু পি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো আই ইন্টু পি আর আই টু ইন্টু আর, এই দুইটা আপনার তখন ইকুয়াল হবে। তো এটা হচ্ছে আপনার সিচুয়েশন ওয়ান, মানে ইকুয়েশন ওয়ান। তো এটাকে আপনি ইকুয়েশন ওয়ান দিয়ে রেখে দিবেন। ইকুয়েশন ওয়ানে আপনি কার কার তুলনা করছেন, আই ওয়ান আর আই টু এর মধ্যে তুলনা করছেন, ভালো কথা। এবার জি এর ভেতর দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাবে না, তাই জি এর ভেতর দিয়ে যদি কোনো কারেন্ট না দেয়, তাই আই ওয়ান আর আই থ্রি আই ওয়ান আর আই থ্রি ইকুয়াল হবে না? তো আই ওয়ান আর আই থ্রি যদি ইকুয়াল হয়, আই ওয়ান আর আই থ্রি যদি ইকুয়াল হয়, তাহলে আই ওয়ান আর আই থ্রি এর মান কত হবে? এটাতে যে আই ওয়ান আর আই থ্রি যদি ইকুয়াল হয়, তাহলে এইটা তো আই ওয়ান, তো তখন কি হবে, এই আই ওয়ান এর মান কত হবে বলেন তো তাহলে? ই ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা যোগফল হবে না? এটা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তাহলে আপনার এই আই ওয়ান আর আই থ্রি যেহেতু ইকুয়াল, তাহলে আপনার আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি, এটা হবে কত, ই ডিভাইডেড বাই ই প্লাস ইউ। তাহলে আই টু আর আই ফোর কত হবে, ই ডিভাইডেড বাই আর প্লাস এস। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই দুইটা যদি আপনার ইকুয়াল হয়, তাহলে এখন আমরা কি বলতে পারি যে এই আই ওয়ান আর আই টু এর মানটা এখন আমরা যে এই ইকুয়েশনের মধ্যে বসাই দিই। তো বসাই দিলে আপনি দেখেন আই ওয়ান ইকুয়াল টু কত আসবে, ই ইন্টু পি
এই যে ই ইন্টু পি, পি প্লাস কিউ, বাট ই নাই এখানে, কারণ ই হচ্ছে দুই পাশ থেকে কাটাকাটি চলে গেছে আর কি। মানে ছিল, এখন নাই, কাটাকাটি হয়ে যাওয়ার পরের লাইনটা লেখা হয়েছে। তো এখন তারপরে যে কোনাকুনি গুণ করছে, কোনাকুনি গুণ করার পরে দেখা গেছে যে পি আরটা হচ্ছে দুই পাশ থেকে কাটা চলে গেছে, যে থাকতেছে হচ্ছে কিউ আর ইকুয়াল টু পি এস। বা আপনারা এটাকে লিখতে পারেন আর বাই এস ইকুয়াল টু পি বাই কিউ। এটাকে এসটাকে ওই পাশে নিয়ে লেখাতে আপনার আসলে সেটা সিগনিফিকেন্সটা বোঝাটা তা হচ্ছে। তাহলে এইটা হবে হচ্ছে আপনার আর বাই এস ইকুয়াল টু পি বাই কিউ। তার মানে আপনি এই জিনিসটা একটু খেয়াল করেন, যে এইটা ভালো করে একটু দেখেন, যে আর বাই এস ইকুয়াল টু পি বাই কিউ। এটার মানে কি, আর বাই এস কি, আর আর এস কি এই পাশে না? তার মানে এই দুইটা রেজিস্ট্যান্সের অনুপাত। অপর পাশে কি আছে, পি প্লাস কিউ, পি প্লাস কিউ উপরে আছে। তার মানে এই পি ডিভাইডেড বাই কিউ, আমি আগে পি বলতেছি পরে কিউ বলতেছি, এই জন্য আমার এখানেও আগে আর যাবে পরে কিন্তু এস যাবে। তাই পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু আপনার কত আসবে, আর ডিভাইডেড বাই এস। এর অনুপাত কিন্তু ইকুয়াল হইতে হবে। যদি ইকুয়াল হয় তাহলে আপনার অটোমেটিক এই ভিডি আর ভিসি এর মান সমান হয়ে এই জি এর ভেতর দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। ওই অবস্থায় আপনার দেখেন, এই যে যেহেতু এই কন্ডিশনটা সে ফুলফিল করতেছে যে আর বাই এস ইকুয়াল টু পি বাই কিউ, তো আপনার এখন যদি এই এই ইকুয়েশনটা থেকেই যে একটা যদি জানা না থাকে, বাকি তিনটার সাথে কি আপনি যেটা জানা নাই সেটা বের করতে পারবেন না? এখন দেখেন এই যে আর বাই এস বলা আছে, তো আমি যদি এখন বলি যে আর এর মান 1, এস এর মান হচ্ছে কত, 3, তাহলে এস আর এর কয় গুণ, 3 গুণ না? 3 গুণ যদি হয় তাহলে এখানে কিউ কেও পি এর 3 গুণ হইতে হবে। তার মানে পি এর মান যদি 2 হয় তাহলে কিন্তু আপনার কিউ এর মান 6 হইতে হবে। বুঝতে পারছেন, অনুপাত 6 রাখতে হবে। তো এস যদি আর এর থেকে 3 গুণ হয় তাহলে কিউ কেও পি এর থেকে 3 গুণ হইতে হবে অবশ্যই। অথবা আপনি হচ্ছে এভাবেও চিন্তা করতে পারেন যে এই যে পি এর মান যদি 6 হয়, ওর মান যদি 2 হয়, উল্টা করে লিখতেছি যে কিউ হচ্ছে কি, তাহলে পি এর 3/1 ভাগ, তাহলে এস কেও আর এর 3/1 ভাগই হইতে হবে। সেই ক্ষেত্রে আর এর মান যদি ধরে 9 হয় তাহলে এস এর মান কত হবে, 3 হবে না? 3/1 ভাগ। তো আপনার এই রেশিও অলওয়েজ ঠিক রাখতে হবে। তো এখন আপনাকে আসলে এই রেশিও ঠিক রাখার জন্য আপনি জাস্ট এই ইকুয়েশনটার কথা চিন্তা করলেই হবে, যে আপনাকে আসলে এরকম ভ্যালু দেওয়া থাকবে, তো তিনটার ভ্যালু দেওয়া থাকবে, একটার মান বলা থাকবে না, সেটা আপনাকে এই ইকুয়েশন থেকে বের করতে হবে। বুঝতে পারলাম? তো এইটা গেল হচ্ছে থিওরি। থিওরি মানে থিওরি বলতে থিওরি টাইপের ক্যালকুলেশন। বাট রিয়েল কেসে যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় সেই ইনস্ট্রুমেন্টটা দেখতে আসলে কেন, সেই ইনস্ট্রুমেন্টটাকে দেখতে আসলে এরকম। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে, এটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে মিটার গেজ। মিটার, মিটার গেজ, ঠিক আছে। এখন মিটার বিস কেন দেখেন, মিটার বিস হচ্ছে যে ধরেন এটা তো আপনার অজানা। হুম, পি আপনি জানা কিছু একটা দিলেন, বাট আর আর এস এরও কম্বিনেশনটাও আপনার নিজে নিজে ফিক্স করাটা আপনার জন্য আসলে অনেক ডিফিকাল্ট, যে কি ভ্যালু দিলে আসলে এই এটা ম্যাচ করবে। যেমন ধরেন আপনি এখানে কত, এটা ধরেন আপনি জানেন না, এটা আপনি জানেন না, ঠিক আছে, এটা আপনি জানেন না। তাহলে এটা যদি আপনি না জানেন তাহলে কি আপনি জানেন যে পি আর কিউ এর অনুপাত কত? এটাও তো আপনি তাহলে অনুপাত কত সেটা আপনি জানেন। যদি জেনে না থাকেন তাহলে এখানে আর আর এস এর ভ্যালু আপনি কত দেবেন, আর এর ভ্যালু আপনি র্যান্ডমলি বসাইলেন। হ্যাঁ, আর এর ভ্যালু আপনি র্যান্ডমলি বসালেন, কিন্তু আপনি এস এর ভ্যালু তো আপনাকে অবশ্যই অনুপাত ফিক্স রেখে বসাইতে হবে। বাট অনুপাত কত সেটাই তো আপনি জানেন না, তাহলে আপনি এস এর মান আপনি র্যান্ডমলি কিভাবে বসাবেন? এটা আপনার জন্য অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট হবে। হ্যাঁ, সেই জন্য মানে আপনার যদি তিনটেই দেওয়া থাকে আপনি চতুর্থটা বের করতে পারেন, কিন্তু ধরেন এই চারটাই যদি আপনাকে, একটা তো আপনাকে দিয়ে দিবে ল্যাবে, বাকি তিনটা আপনাকে নিজে নিজে বসাইতে হবে। তাহলে নিজে নিজে যদি এই তিনটা বসাইতে হয়, সেই তিনটার মান আপনি কত বসাইলে আপনার এই কন্ডিশন ম্যাচ করবে, তারপর গ্যালভানোমিটার জিরো আসবে, সেটা বের করা আপনার জন্য কিন্তু আসলে পসিবলই না। তো সেইটার জন্য এই আপনাকে পরবর্তীতে এই যে নিচের যে পার্টটা আছে, এই পার্টটা র্যান্ডমলি কোনো রেজিস্ট্যান্স না দিয়ে
এই জায়গাতে একটা বুদ্ধি করা হয়েছে, বুদ্ধিটা এরকম যে আপনার এখানে ডিরেক্টলি কোনো রেজিস্ট্যান্স দেওয়া না থেকে আপনার এই জায়গাতে দেখেন, আপনার নাম হচ্ছে মিটার বিস, মিটার মানে 1 মিটার। এই জায়গাতে 1 মিটারের একটা তার ব্যবহার করা হয়। এই যে এই পুরা তারের দৈর্ঘ্য থাকে হচ্ছে 1 মিটার, বুঝছেন? 1 মিটার দৈর্ঘ্য থাকে বা 100 সেন্টিমিটার। এখন প্রত্যেকটা বস্তুরই কিন্তু নিজস্ব একটা রেজিস্ট্যান্স আসলে থাকে, হ্যাঁ। তাহলে এই 1 মিটার দৈর্ঘ্যের তারের রেজিস্ট্যান্স কত হবে জানেন? সেটা হবে হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে আপনার এখানে রো নামে একটা, এই যে এইখানে আর কি, এই যে এরকম দেখতে একটা ইকুয়েশনের মাধ্যমে আপনি একটা তারের রেজিস্ট্যান্স বের করতে পারবেন। যে যদি ওই তারের দৈর্ঘ্য কত, ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, তারপর রো মানে হচ্ছে যে আপনি কি ধরনের তামার তার এটা একটা কনস্ট্যান্ট, রো হচ্ছে একটা কনস্ট্যান্ট যে আপনি কোন ম্যাটেরিয়ালের তার ব্যবহার করতেছেন, আপনি তামার তার ব্যবহার করতেছেন নাকি আপনি অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করতেছেন, এই ওটা অনুযায়ী কনস্ট্যান্টের মানটা থাকে, এটা প্রশ্নে দেওয়া থাকে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তো এইভাবে আপনারা হচ্ছে একটা তারের দৈর্ঘ্য দেওয়া থাকলে ওই তারের রেজিস্ট্যান্স কত সেটা মেজার করা যায়। এখন এখানে যেটা থাকবে যে আপনার যে গ্যালভানোমিটারটা এই প্রান্ত আটকানোই থাকে, দেখেন এই প্রান্ত এখানে একদম ফিক্স আটকানো আছে, বাট এই প্রান্তটা হচ্ছে খোলা থাকে। হ্যাঁ, এই প্রান্তটা খোলা থাকে এবং এই প্রান্তটাকে আপনি এই তারের যে কোনো একটা পয়েন্টে কানেকশন দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোথায় কানেকশন দিবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কানেকশনটা দিতে পারেন। দিলে যে জিনিসটা হবে যে আপনার এই 100 সেন্টিমিটারের যে তারটা আছে, কানেকশনটা দেওয়ার সাথে সাথে এই তারটা দুইটা রেজিস্ট্যান্সে বা দুইটা তারে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনার রাইট সাইডে যে তারটা থাকবে সেটা হচ্ছে আপনার আর এর ভূমিকা পালন করবে, বা এই সাইডে যে রেজিস্ট্যান্সটা থাকবে তার ভূমিকা পালন করবে। আর এই পাশে যে তারটা থাকবে সেটা হচ্ছে আপনার এই রেজিস্ট্যান্সটার মতো কাজ করবে। তাহলে আপনি দেখেন, তাহলে এখন কি উপরে আছে, এখানে তো আর এস দেওয়া আছে, আপনার জন্য ধরেন এখানে আর নাই, মানে এটা আসলে উপরে নিচ রেজিস্ট্যান্স ঠিক রেখে আপনার নাম যা ইচ্ছা আপনি দিতে পারেন এরকম আর কি। তো ধরেন এখানে আসলে আর এস না থেকে এখানে পি আছে, হ্যাঁ, মানে আহ উপর নিচ হিসেবে আপনি মনে রাখেন, নাম মনে না রেখে। তাহলে উপরে কি আছে, ধরি আমরা যে আগেরটার সাথে মিল রেখে আমি বললাম যে উপরে পি আর কিউ আছে, তাহলে নিচেটাই কি আছে, রো L1/, মানে আপনি যখন এখানে ধরতেছেন তখন তো দুইটা তার এসে ভাগ হয়ে যাচ্ছে, এবং আপনার এখানে একটা স্কেল দেওয়া থাকবে, আপনি স্কেলে দেখেই বলতে পারবেন যে আপনি কোন জায়গাতে আছে ধরছেন। তো ধরেন এই জায়গার মধ্যে 0 সেন্টিমিটার লেখা, আর এই জায়গার মধ্যে হচ্ছে 100 সেন্টিমিটার লেখা। তাহলে ধরেন আপনি এই জায়গাতে মোটামুটি 35 সেন্টিমিটারে আপনি হচ্ছে তারটাকে কানেক্ট করছেন। তাহলে 35 সেন্টিমিটারের আপনার ইয়ে কত হবে, রেজিস্ট্যান্স কত হবে, রো L1/8। আর বাকি তাহলে থাকে কত, 65 না? তাহলে বাকি 65-র জন্য আপনার রেজিস্ট্যান্স হবে রো L2/8। এখন এই রো আর এই দুইটা কিন্তু আপনার আসলে দুইটা তারের জন্যই সেম। তো আপনি রো আর এ কে বাদ দিয়ে দিতে পারেন দুই পাশ থেকে, এই যে রো আর এ কে দুই পাশ থেকে বাদ দিয়ে দিচ্ছে। তো বাদ দিয়ে দিলে আপনার থাকবে কি, উপরের রেজিস্ট্যান্স দুইটা, আর এস বলেন অথবা পি কিউ বলেন, আপনি যাই বলেন, আর এস অথবা পি কিউ। আর আপনার নিচে এবার আপনার এই রেজিস্ট্যান্স লেখার পরিবর্তে আপনার এখন চলে আসছে, দেখেন, দৈর্ঘ্য। বুঝতে পারছেন? আপনার এখানে আসবে হচ্ছে এই দৈর্ঘ্যটা। হুম, তাহলে এখন আপনি যে কাজটা করবেন, আপনার তো ব্যালেন্স করতে হবে। তো আপনি প্রথমে ধরেন আপনার ব্যালেন্স 40-এ ব্যালেন্স হবে। হ্যাঁ, আপনার ওই এস অনুযায়ী 40-এ ব্যালেন্স হওয়ার কথা, কারণ আপনি তো আর জানেন না যে 40-এ ব্যালেন্স হবে, আপনি তো র্যান্ডমলি প্রথমে ধরুন। তো যে জিনিসটা হবে যে আপনার যে গ্যালভানোমিটারের